শেখ হাসিনার নামে মামলা থাকায় নির্বাচনে অংশ নিতে পারবেন না তিনি। তবে শেখ হাসিনা নির্বাচনে অংশ নিতে না পারলেও নির্বাচনে অংশ নেবে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বাংলাদেশে ঘটনা ঘটেই চলছে। এদিকে খবর পেলাম যে খুব সম্প্রতি উপদেষ্টা পরিষদের মিটিং এ একটি আলোচনা হয়েছে যে তারা এখন ক্ষমতা হারানোর ভয়ে আতঙ্কিত, এবং সেখানে আলোচনাটা ছিল এরকম, যদি আওয়ামী লীগ কোনোভাবে ফিরে আসে এবং যদি ক্ষমতায় আসে তাহলে তাদের সবাইকে ফাঁসিতে ঝোলানো হবে। এই ফাঁসির আতঙ্ক তাদের মধ্যে ঢুকে গেছে। এবং আপনারা খেয়াল করেছেন যে বেশ কিছুদিন আগে একজন এনসিপির এখন নেতা, আগের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কিন্তু এই ঝোলার কথা বলেছিলেন, এবং একদম রিসেন্টলি সার্জিস আলম তিনিও বলেছেন তাদের আসলে যেদিকেই তারা যাক তাদের ঝুলতে হবে। অর্থাৎ এই নরেন্দ্র মোদী তার নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য ভারতের জনগণের মাইন্ড ঘুরিয়ে দেওয়ার জন্য তারা বাংলাদেশ পারপাস নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে। যখন বাংলাদেশ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে তখন ভারতীয় মিডিয়াগুলা নিউজ করছে যে ভারতের জন্য ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে। কিন্তু আজকের এই ছাত্র জনতার সেই যে আবেদন, তাদের প্রতি জনগণের যে প্রত্যাশা, সেটাও আমার কাছে মনে হচ্ছে নতুন করে আবার ভেঙে পড়তে শুরু করেছে। যদিও বাস্তবতা অনেক কঠিন, ভবিষ্যৎ প্রমাণ করবে যে কে কোন জায়গায় যাচ্ছে। বাংলাদেশের জনগণ সবসময় আপসহীন মানুষদের পক্ষে থাকে। মানে জনগণের কাছে যদি আপনি ভালোবাসার পাত্র হতে চান তাহলে আপনাকে আপসহীন এবং ন্যায়নিষ্ঠ এবং আপনার কথাবার্তার মধ্যে এক ধরনের চিন্তা চেতনা থাকতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আবুল বাসির ফারুকী। কি হচ্ছে দেশে, কি ঘটতে যাচ্ছে দেশে? ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বর্তমানে হঠাৎ করে সারা দেশে শুরু হয়েছে তুমুল অস্থিরতা এবং সারা দেশে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। আমরা ইতিমধ্যে ভিডিওর শুধু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়েছে। আমি সংক্ষেপ করার ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানাতেছে, যারা আমার ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলতে এখনো হচ্ছেন প্লিজ দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা না বলে আমরা ভিডিওটা একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানান মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক পদে নিয়োগে মিথ্যা তথ্য দেয়া ও সূচনা ফাউন্ডেশনের নামে বিভিন্ন ব্যাংকের সিএসআর ফান্ড থেকে জোর করে ৩৩ কোটি টাকা অর্থ আদায়ের অভিযোগ দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নামও রয়েছে। এদিকে সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, তার মেয়ে সুমাইয়া হোসেন ও শালিকা সৈয়দা হক মেরির বিরুদ্ধে অবৈধভাবে ৭৩ কোটি টাকার সম্পদ দখলের অভিযোগ আনা হয়েছে। তাদের ৩২ ব্যাংক হিসাবে ৮০ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের তথ্য জানায় দুদক। জানানো হয় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান করা হবে। ২৬ কোটি ২৭ লক্ষ ৮১ হাজার টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও বুক দখলে রাখা এবং তার নামেও ১৪টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৩১ কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে উক্ত টাকা জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় হলো ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে ভারতের জন্য। ভারতের জন্য ভয়ঙ্কর কে হতে পারে? তার পাশে সর্ববৃহৎ দেশ চায়না। চায়নার প্রযুক্তিতে এখন ভারত তাদের পেটের ভিতরে। চায়নার প্রযুক্তি এভাবে ব্যারিকেড দিয়েছে ভারতের উপরে, ভারতের প্রত্যেকটা ক্যান্টনমেন্ট থেকে শুরু করে ভারতের সামরিক ঘাঁটিতে কখন কোন জায়গায় কি হচ্ছে সবকিছু চায়না নিজের ঘরে বসে ল্যাপটপ ওপেন করে দেখতে পাচ্ছে। সকল প্রস্তুতি ভারতের আগেই জেনে ফেলছে চায়না। এখন চায়নার হাতে যখন ভারত একেবারেই বন্দী, তখন ভারত নরেন্দ্র মোদী তার নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য ভারতের জনগণের মাইন্ড ঘুরিয়ে দেওয়ার জন্য তারা বাংলাদেশ পারপাস নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে। যখন বাংলাদেশ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে তখন ভারতীয় মিডিয়াগুলা নিউজ করছে যে ভারতের জন্য ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে। আর সেই ভয়ঙ্করটি হচ্ছে চায়না। চায়নার কাছে বিভিন্ন জায়গায় ভারত হেরে যাচ্ছে। চায়না দখল করে নিচ্ছে ভারতের বিভিন্ন স্থান। আর তখনই ভারত
জনগণের ভারতের দৃষ্টি ফিরানোর জন্য, ভারতের জনগণের রোষানল থেকে নরেন্দ্র মোদী আর বিজেপি সরকার বেঁচে থাকার জন্য বাংলাদেশকে তারা সাবজেক্ট করে দিয়েছে। আর বাংলাদেশ নিয়ে ভারতের জনগণ এখন ব্যস্ততম সময় কাটাচ্ছে, যখন বাংলাদেশের একজন মানুষ গরু বিক্রি করছে নাকি ছাগল আনতে গিয়েছে, এই নিয়ে তাদের মিডিয়া এবং জনগণকে ব্যস্ত রাখছে। আর যখন চায়না ভয়ঙ্কর অবস্থান নিয়ে রেখেছে ভারতের বিভিন্ন অঞ্চল দখলের জন্য। প্রিয় দর্শক, এই জন্য একটি কথা আমি বলে থাকি যে আল্লাহ ক্ষেতের ইটা খেতে ভাঙ্গে লাইলে তুলে না। ছোটকালে জমি চাষ করেছেন কিনা আপনারা, যারা করেন নাই তাদের বুঝতে আমার এই কথাটা অসুবিধা হতে পারে, এবং এক এক অঞ্চলে হয়তো বা এক এক ভাবে বলে। জমিতে যখন চাষ করা হয়, তখন যখন শুকনা জমিতে চাষ করা হয়, বড় বড় মাটিগুলা শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে, তখন একটা মই দিয়ে আবার মইয়ের উপরে আমরা উঠতাম, তারপরে মইটা চালিয়ে তখন এই মাটিগুলাকে ভাঙ্গা হতো। এই মাটিগুলাকে কোনো পারে উঠাইয়া লাইলে উঠাইয়া, লাইল বলা হয় জমির মাঝখানে আরেক জমির ডিভাইডেশন দেওয়ার জন্য যেটা বানানো হয়, ওটাকে আমরা ছোটকালে লাইল বলতাম, বা কুমিল্লার ভাষা লাইল বলে। তো সেখানে ওখানে তুলে এটাকে পিটিয়ে ভাঙতে হয় না, জমিনে রেখেই ভাঙ্গা হয়। তাই ভারতকে শাস্তা করার জন্য বাংলাদেশ লাগবে না, ভারতের জন্য আল্লাহ চায়নাকে আবার শক্তিশালী করে দিয়েছে, যে ভারতকে কিভাবে ভাঙতে হবে, তাদেরকে কিভাবে অপদস্থ করতে হবে। যেমনটা অপদস্থ করেছে আমার সোনার বাংলাদেশকে, তারা 54 বছর যাবত শুধু লুণ্ঠন করেছে। লুণ্ঠনের জন্য তারা, আমরা শুধু 54 বছরের বাংলাদেশ নয়, ব্রিটিশ থেকে স্বাধীনতা অর্জনের পর থেকে চুষে চুষে বাংলাকে তারা খেয়েছে। বিভিন্ন সময় জমিদারির মাধ্যমে খেয়েছে, তারপরে যখন স্বাধীন বাংলাদেশ হলো পাকিস্তান থেকে, তারপরে বাংলাদেশের স্বর্ণ গয়না মুদ্রা হীরা যত দামি জিনিস ছিল, সামরিক বাহিনীর অস্ত্র সবকিছু তারা চুরি করে নিয়ে গিয়েছিলেন বাংলাদেশ থেকে। একটা ছোট্ট বাংলাদেশের প্রতি তাদের এত লোভ, এত লালসা, যে বাংলাদেশের মতন জায়গায় তারা শুধু চুরি করতে আর ডাকাতি করতে আসতে পছন্দ করে। কখনো বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশ হওয়ার জন্য, বাংলাদেশের তরুণ সমাজ আইটিতে এগিয়ে যাওয়ার জন্য, বাংলাদেশের তরুণ সমাজ মেডিসিনে এগিয়ে যাওয়ার জন্য, বাংলাদেশের তরুণ সমাজ ইঞ্জিনিয়ারিং এগিয়ে যাওয়ার জন্য তারা কোনো সুবিধা, কোনো সুযোগ, কোনো ধরনের প্রযুক্তি আমাদেরকে দিতে আগ্রহ বোধ করেন নাই এবং দেন নাই। কিন্তু তারা শুধু বাংলাদেশ থেকে কিভাবে ব্যবসা বাণিজ্য করা যায়, বাংলাদেশ থেকে কিভাবে নেওয়া যায়, সেটা নিয়ে তারা ব্যস্ততম যখন সময়গুলা কাটাচ্ছে, তখন চায়না ব্যস্ততম সময় কাটাচ্ছে ভারত কিভাবে তারা দখল নিতে পারে, বা দক্ষিণ পূর্ব এশিয়ার সবচাইতে ক্ষমতাসীন দেশ চায়না কিভাবে নিজেকে শক্তিশালী করতে পারে। আর আজকের চায়নার অনুদানে চলছে ভারতের আশেপাশে সবকটা দেশ। চায়নার অর্থনীতির কাছে মালদ্বীপ সরকার পরিবর্তন হয়েছে, নেপালের মতন দেশ চায়নার সাহায্যে ভারতকে হুঙ্কার দিচ্ছে, ভুটানকে সহযোগিতা করছে চায়না, পাকিস্তানের মতন একটি পারমাণবিক অস্ত্রের শক্তিশালী দেশকে অর্থনৈতিকভাবে সবসময় সাপোর্ট দিয়ে যাচ্ছে চায়না। বর্তমান বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠতম রাষ্ট্রপতি এসেছেন বা রাষ্ট্র পরিচালনা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, হলেন চায়নার ক্লোজ পার্সন, আমেরিকার ক্লোজ, ইউরোপের ক্লোজ, সারা বিশ্বের ক্লোজ। এই মানুষটি হওয়ার কারণে চায়নাও তাকে সমানভাবে সম্মান দিচ্ছে। স্পেশালি উনার সময়ে এসে চায়না তার হারানো দিনগুলা ফিরত পেয়েছে। জিয়াউর রহমানের সময় চায়না যেরকম বাংলাদেশে সুযোগ পেয়েছিলেন, এবং খালেদা জিয়ার প্রথম সময়ে যখন রাষ্ট্র ক্ষমতায় 91-এ এসেছিলেন, তখন চায়না অনেকটা হাত বেরিয়ে দিয়েছিলেন বাংলাদেশের দিকে। তার পরবর্তীতে তাইওয়ানের সাথে একটি কথা বলা বাহুল্য, যে এখানে বোঝার জন্য তাইওয়ানকে স্বীকৃতি এবং তাইওয়ানের সাথে ব্যবসা বাণিজ্য করতে গিয়েছিলেন জনাব তারেক রহমান, মা যখন 2001 সালে রাষ্ট্রীয় ক্ষমতায়, 2001 থেকে 2006 যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন বিএনপি জামাত সরকার, তখন তারেক রহমান তাইওয়ানের সাথে ঘনিষ্ঠতা বাড়াতে যাওয়ার পরে নাকুশ হয়েছিলেন চায়না বিএনপির উপরে। আর সেই নাকুশের কারণেই তারেক রহমানকে 2006 সালে যখন একটা বড় ঘূর্ণিঝড় আসলো তারেক রহমানের উপরে, তখন আর চায়না
বিএনপির দিকে তাকায় নাই বা বিএনপিকে সহযোগিতা করতে আসে নাই, বরঞ্চ বিএনপিকে 2 বছর সামরিক শাসন মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার বিভিন্নভাবে টর্চারিং করেছে। সেই টর্চারিং এর গতিধারাকে কন্টিনিউ করার জন্য তারা আবার আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে গিয়েছে। আর সেখানে চায়না নীরবতা পালন করেছে, কারণ তাইওয়ানের সাথে বিএনপি বেশি এগিয়ে যাওয়াটা চায়না ভালো চোখে দেখে নাই। প্রিয় দর্শক, আমরা আন্তর্জাতিক রাজনীতিতে অনেক সময় মিস্টেক করতে পারি, মিস্টেক হওয়াটা স্বাভাবিক, কিন্তু মিস্টেক থেকে আমরা শিখতে পারি কিনা সেটা হলো বিষয়। আজকে যদি আমরা চায়নার পরিবর্তে আবার ভারতের কথায়, ভারতের সুরে সুর মিলিয়ে কুইক নির্বাচন চাই, কারণ ভারতের সেনাপ্রধান বলছে বাংলাদেশে যখন গণতান্ত্রিক সরকার ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে যেই সরকার আসবে সেই সরকারের সাথে ভারতের সম্পর্ক এগিয়ে যাবে। ভারতীয় সেনাপ্রধানের এইরকম রাজনৈতিক কথা এর আগে কখনো ভারতীয় কোনো সেনাপ্রধান বক্তব্য দিয়েছেন বলে আমাদের জানা নাই। কিন্তু এবারের সেনাপ্রধান এই বক্তব্য দেওয়ার সাথে বিএনপি নেতাদের বক্তব্যের অনেকটাই মিল পাওয়া যাচ্ছে। সেই কারণে বর্তমান সময়েও চায়না বাংলাদেশের আগামী সরকার বিএনপির উপর তারা ভরসা রাখছে না, এবং বিএনপি সরকার হলে চায়নার জন্য পজিটিভের চাইতে নেগেটিভ বেশি হতে পারে। ভারত আবার বিএনপির উপরে খবরদারি করে, বিএনপির উপরে ঘাড়ে কাঁঠাল রেখে ভারত আবার কাঁঠাল খেতে পারে, সেই বিষয়টা চায়না এখন ভালোভাবে বুঝতে পেরেছে। সেই কারণে চায়নাতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নেওয়ার জন্য তারা স্পেশাল প্লেন পাঠাচ্ছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাথে নিয়ে ছাত্রদের মাঝে একটা রাজনৈতিক দল গঠন, পাশাপাশি ঈদের পরে দুটা জায়গা থেকেই কিন্তু আওয়াজ আসছে ঈদের পরে রাস্তায় নামবে। কে রাস্তায় নামবে? নতুন ছাত্রদের রাজনৈতিক দল এবং বিএনপি। বিষয়টা কি? বিষয়টা হলো যে সংস্কার ছাড়া নির্বাচন চাই না ছাত্ররা বলবে, আর বিএনপি বলবে অতি দ্রুত নির্বাচন। ডিসেম্বর সময় দিয়েছেন, এটা যেন জানুয়ারিতে না যায়। এটা হলো বিএনপির বক্তব্য থাকবে ঈদের পরে, আর ছাত্রদের বক্তব্য থাকবে শেখ হাসিনা সহ তার দোসরদের বিচার কার্যকরিতা শেষ না করে নির্বাচন মানি না। প্রিয় দর্শক, এখানেই চায়না খেলাটা খেলবে ছাত্র এবং আরেকটি শক্তিশালী বাংলাদেশের রাজনৈতিক দল, এবং সেই দলটা এখন দল নয়, তার সাথে একটা মোর্চা তৈরি হচ্ছে ইসলামী সমমনা দলগুলাকে নিয়ে জামাত এগিয়ে যাচ্ছে। আর জামাতের প্রতি চায়না রাখছে গভীর ভরসা, এবং জামাতের প্রতি চায়নার এখন হয়ে গিয়েছে আকর্ষণ, এই কারণে যে এইবারের স্বাধীনতা হাসিনাকে বিদায়ের বিষয়ে চায়নার কাছে পরিষ্কার যে এটা জামাত শিবিরের কার্যক্রম এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যক্রম। কারণ শেখ হাসিনার চিরশত্রু ছিলেন এই দুইটা প্ল্যাটফর্ম। একটা হলো ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন শেখ হাসিনার হাতে সবচাইতে বেশি অপমানিত, অপদস্থ হয়েছিলেন তিনি। এছাড়া পৃথিবীর আর কারো কাছে উনি এইরকম অপদস্থ, অপমানিত হন নাই। তাই ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক শক্তি নিয়ে এবং ভিতরে অভ্যন্তরীণ ভিতরে যে ছাত্র সমাজকে উৎসাহিত করা, তাদেরকে খাবার দাবার অর্থনৈতিক সহযোগিতা করা, এই কাজটা করেছিলেন পুরোপুরিভাবে জামাত শিবিরের মাধ্যমে। তাও শিবির ছিল বেনামে, তারা ছিলেন ছাত্র নামে। তাই ছাত্র নামে থাকার কারণে ছাত্ররাও বুঝতে পারেন নাই আমাদেরকে যারা সহযোগিতা করছে খাবার দিয়ে, ঔষধ দিয়ে, চিকিৎসা দিয়ে, ডাক্তার দিয়ে, এই সকল কিছু যে করছে এবং শখ এঁকে দিচ্ছে আন্দোলনটা কিভাবে, কোথায় থেকে কোথায় যাবে, কিভাবে আন্দোলনটা করতে হবে, কিভাবে দফাগুলা তৈরি করতে হবে, কিভাবে এক দফায় আসতে হবে, সবকিছু যখন শিবির করছে, আর শিবির যেটা করে এটার উপরে আবার রয়ে গিয়েছে তাদের মাথার উপরে তাদের বড় দল জামাত। তো এই পরিকল্পনা যখন রাষ্ট্রটা স্বাধীন হয়ে গিয়েছে, চায়নার বুঝতে বাকি নাই যে বাংলাদেশের একটা ভিলিয়ান যাদের ব্রেইন আছে, যাদের মেধা আছে, সেই রাজনৈতিক দলটি হলো জামাত আর শিবির। তাই জামাত শিবিরের উপরে এখন চায়না বেশি ভরসা রাখছে বিএনপির চাইতে বেশি। পশ্চিমা বিশ্বের দেশগুলোতে ইসলামী দল বা ইসলামী উত্থান নিয়ে অনেক ধরনের বিভিন্ন ধরনের আলোচনা ছিল, সমস্যা ছিল, কিন্তু তারা এখন বুঝতে পেরেছে বাংলাদেশের একটি আধুনিক ইসলামিক
দল হলো জামাত। এটা ওই যে মানে নারীদেরকে কালো বোরকার ভিতরে ঢুকিয়ে ফেলবে, নারীদের স্বাধীনতা থাকবে না, অমুসলিমদের স্বাধীনতা থাকবে না, এই ধরনের বিভ্রান্তকর কথাগুলা শিখিয়েছিলেন হাসিনার আমলে তার ডিপ্লোমেসির মাধ্যমে, তার অ্যাম্বাসেডারদের মাধ্যমে, তার আন্তর্জাতিক সম্পর্ক যারা তৈরি করতেন তাদের মাধ্যমে। কিন্তু আজকে পশ্চিমা বিশ্বের কাছেও পরিষ্কার হয়ে গিয়েছে যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান একজন ডাক্তার, সে কোনো মাওলানা না, বা উনি কোনো কোরআন হাদিসের পণ্ডিত না, উনি একজন পেশাজীবী মানুষ, উনি মানব সেবা করার ডাক্তার। এবং জামাতের শীর্ষ নেতা যাদের নামই দেখে তাদের সাথে ডাক্তার, প্রফেসর, মাওলানা খুব কমই আছে সেন্ট্রাল লেভেলে। সেই কারণে পশ্চিমা বিশ্বের একটা নমনীয়তা বা একটা সাপোর্টও জামাত পেয়ে যাচ্ছে। আর জামাতের সাথে ওই যে নিপীড়িত বঞ্চিত আলেম ওলামা, কারণ শাপলা চত্বরের বিষয়টা পশ্চিমা বিশ্বের কাছে এখন পরিষ্কার, সেটার বিচার এখন জাতিসংঘ চাচ্ছে। শাপলা চত্বরের বিচার জাতিসংঘ যেহেতু চাচ্ছে, সেহেতু আলেম ওলামাদের প্রতি নমনীয়তা জাতিসংঘেরও এখানে যেহেতু চলে আসছে, তাই জাতিসংঘের এই নমনীয়তাটা ইউরোপ আমেরিকার মানসিক পরিবর্তন তাদের তৈরি হয়েছে যে রিয়েল এই মানুষগুলা নিরপরাধ ছিল, তাদের উপরে শেখ হাসিনা জুলুম করেছে, অন্যায় করেছে। আর অন্যায়ের বিরোধিতা করা কোনো অন্যায় নয়, বরঞ্চ এই সাহসী মানুষদেরকেই তারা সাপোর্ট দিয়ে থাকে, যে যারা অন্যায়কে বাদ দিয়ে ন্যায়ের পক্ষে সমাজ করতে চায়। প্রিয় দর্শক, আজকের এই আলোচনা থেকে নিশ্চয়ই আপনারা কিছু পয়েন্ট পেয়েছেন। আর কেটিভি 24 কে সাবস্ক্রাইব করে নিয়মিত অনুষ্ঠান দেখলে আরো কিছু পয়েন্ট আপনাদের সামনে আমি উপস্থাপন করতে পারবো বলে এই বিশ্বাস আমি নিজেকে রাখছি। তাই কেটিভির পাশে থাকবেন এই প্রত্যাশা করে আজকের আলোচনাটা এখানেই শেষ করছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ। বাংলাদেশে নতুন আরেকটি ছাত্রদের রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে বলে ইতিমধ্যেই পত্রপত্রিকায় বিভিন্ন জায়গায় প্রকাশ এসেছে। আপনারা জানেন যে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা 5ই আগস্ট বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে তাড়াতে পেরেছিলাম, এবং বাংলাদেশের জনগণের একটি প্রত্যাশা ছিল যে সাধারণ শিক্ষার্থীরা তাদের একটি দল গঠন হোক, সেটা কম হোক বেশি হোক, জনগণ তাদেরকে একটু হলেও সিম্পেথি ক্রিয়েট করবে, তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করবে, তারা দেশ গঠনে হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে এগিয়ে যাবে। একটা পর্যায়ে গিয়ে দেশের প্রয়োজনে, জনতার প্রয়োজনে তারা দেশের সরকারেও যদি কখনো পৌঁছতে পারে, সেটা জনগণ কখনোই তাদেরকে খারাপ চোখে দেখতো না, বরং তাদেরকে সহযোগিতা করত। কিন্তু আজকের এই ছাত্র জনতার সেই যে আবেদন, তাদের প্রতি জনগণের যে প্রত্যাশা, সেটাও আমার কাছে মনে হচ্ছে নতুন করে আবার ভেঙে পড়তে শুরু করেছে। যদিও বাস্তবতা অনেক কঠিন, ভবিষ্যৎ প্রমাণ করবে যে কে কোন জায়গায় যাচ্ছে। বাংলাদেশের জনগণ সবসময় আপসহীন মানুষদের পক্ষে থাকে। মানে জনগণের কাছে যদি আপনি ভালোবাসার পাত্র হতে চান, তাহলে আপনাকে আপসহীন এবং ন্যায়নিষ্ঠ এবং আপনার কথাবার্তার মধ্যে এক ধরনের চিন্তা চেতনা থাকতে হবে। আজকে এরকম, কালকে এরকম, এমনটা নয়। আপনি সৎ চিন্তায়, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন, এটা জনগণ প্রত্যাশা করে। কিন্তু জনগণ এটা যদি দেখে যে কোনো ব্যক্তি 2-5টা সিট বিশেষ কোনো ভাগবটোরার জন্য কিংবা বিশেষ কোনো স্বার্থে এমপি মন্ত্রী হওয়া, এসব কিছু মিলে দেশি বিদেশি বিভিন্ন জায়গায় সহযোগিতা নিয়ে কিংবা করে নিজে কোনো পদ পদবি ভাগিয়ে নেওয়া, এই চিন্তা যখন এদেশের জনগণ দেখে, তখন সেটা ভালো চোখে তারা দেখে না। এতে যে ক্ষতিগ্রস্ত তারা হয় এমনটা না, তাদের লম্বা সময়ের জন্য তারা ক্ষতিগ্রস্ত হয়, শর্ট সময়ের জন্য কেউ এমপি হয়, কেউ মন্ত্রী হয়। কারণ জনগণ হয়তো ওই অল্প সময়ের জন্য অন্য কোনো একটা জোটের সাথে মেশার কারণে, অ্যালায়েন্সের কারণে হয়তো নির্বাচিত হয়ে যায়, কিন্তু তার স্বতন্ত্রতা, তার যে একটা মানুষের প্রতি আবেগ, ভালোবাসার যে জায়গাটা, সেটা নষ্ট হয়ে যায়। বাংলাদেশে বর্তমান সময়ে জনতার প্রত্যাশা ছিল সাধারণ শিক্ষার্থীরাও এমন কিছু বিপ্লব তৈরি করুক, যে বিপ্লবের সম্মিলিত প্রয়াসে দল মত নির্বিশেষে তাদের ভিতরে কিছু মানুষ প্রবেশ করে সবাই মিলে একটি দেশ মাতৃকার সেবায় তারুণ্যে উজ্জীবিত সংগঠন করবে। কিন্তু সংগঠন ঠিকই হয়েছে, ঢাল মানুষের কাছে ঢাকডোলও অনেক কিছু পিটানো হয়েছে, মানুষও এসেছে, বড় বড় আয়োজনও তাদের হয়েছে, ইফতার মাহফিলও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। কিন্তু হঠাৎ করেই আবার তাদের মাথার উপরে এসে নতুন করে আরেকটি যন্ত্রণা শুরু হয়েছে, সেটা হচ্ছে নতুন আবার তাদের মধ্য থেকে আরেকটি দল। এই দল যে কেউ করতে পারে, বাংলাদেশের যে কোনো রাজনৈতিক সংগঠনের করার অধিকার রয়েছে, বাংলাদেশের যে কোনো সাধারণ নাগরিকের। একজন রিক্সাওয়ালা চাইলেও বাংলাদেশের রাজনৈতিক দল গঠন করতেই পারে। কিন্তু হঠাৎ করে এই যে রাজনৈতিক দল আরেকটা হবে, এবং সেটা এই এনসিপিরই একটি গ্রুপের সদস্যরাই করতে যাচ্ছে, এটা এক ধরনের নতুন চিন্তার কারণ হচ্ছে এরা যদি ওই দলের ভিতরে সম্পৃক্ত কোনো ব্যক্তি না হতেন, তাহলে এই দলটা ফোকাসে সেভাবে আসতো না, ভিন্ন ফোকাসে আসতো। কিন্তু যেহেতু তারা এই একই জায়গা থেকে সূত্রপাত, 5ই আগস্টের চেতনা, জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে
একসাথে নাগরিক পার্টিতে অবস্থান করা, মানে নাগরিক কমিটিতে অবস্থান করা, এখন আবার পার্টি হওয়ার ঠিক বিগিনিংয়েই কেউ অফ যাওয়া, কেউ কন্টিনিউ করা, এই যে একটি নতুন তৈরি হয়েছে পরিস্থিতি, এই পরিস্থিতিটা আসলে আগামী দিনের রাজনীতিতে কি কি সমস্যা তৈরি করতে পারে সেটাই আসলে মূলত চিন্তার বিষয়। আমার কাছে যেটা মনে হচ্ছে, আমাদের রাজনৈতিক দলগুলো সফল না হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকে। এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে অনৈক্য এবং আইডিওলজিক্যাল গ্যাপ। আমাদের ভিতরে যখনই রাজনৈতিক সংগঠন দল গঠন করি, আমরা এক ধরনের স্পিরিট নিয়ে কাজ করি, কিন্তু কিছুদিনের মধ্যেই দেশি বিদেশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার খপ্পরে পড়ে আমরা আমাদের নীতি, আদর্শ, অবস্থান সেটাকে ধ্বংস করে ফেলি। আর সেটা করার কারণেই, এই অনৈক্য প্লাস আমাদের আদর্শ ধ্বংস, এই দুটোর কারণেই মূলত রাজনৈতিক দলগুলো হালে পানি পায় না। ছাত্র জনতার এই দলটি ভালো করবে এটা আমি প্রত্যাশা করি, এখনো আমি তাদের একজন ওয়েল উইশার, শুভাকাঙ্ক্ষী, কোনো সন্দেহ নাই। কিন্তু আমাকে সন্দেহ তৈরি করছে দিন দিন যে আদতে এই দলটি শেষ পর্যন্ত গিয়ে ছোট কোনো রাজনৈতিক বামপন্থী দলগুলোর মতো অবস্থা হয় কিনা, কিংবা এই দলগুলোর মধ্যে অনৈক্য তৈরি হওয়ার কারণে, নতুন নতুন কিছু হওয়ার কারণে তারা আদতে কে কতটুকু মাঠের দৌড়ে টিকে থাকবে সেটা এখন চিন্তার বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, রাজনীতিতে আপনার অবস্থান ক্লিয়ার থাকা যথেষ্ট দরকার। এদেশের জনগণ আপনার ভিতর বাহিরটা বুঝতে চায়। আপনি জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, না শুধু জাতীয়তাবাদী মূল্য বিশ্বাসী, না শুধু ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, না আপনি অন্য কোনো মূল্যবোধে বিশ্বাসী, জনগণের কাছে ক্লিয়ার হতে হবে। এদেশে আপনি শুরুতে ভাব নেবেন একরকম, পরবর্তীতে এসে আপনি যেটা প্রথম ভাব নিয়েছেন সেটা থেকে ভিন্ন কিছু প্রকাশ করলেন, জনগণ সেটাকে ভালোভাবে নিতে পারে না। তো আমার কাছে মনে হচ্ছে নতুন যে রাজনৈতিক দল আসছেন তারা সময়ের প্রয়োজনীয় হয়তো এখন বলার চেষ্টা করছেন যে এখানে কোনো জাতপাত থাকবে না, সবাইকে নিয়ে ধর্মীয় মূল্যবোধ সহ সবাইকে নিয়ে একসাথে পথ চলা, এবং জুলাইয়ের যে স্পিরিট সেটাকে তারা শুধু জুলাইয়ের স্পিরিটটাকেই তারা ধারণ করতে চায় বলে তারা এই কাজ শুরু করেছেন। আবার তাদের ভিতরেও দু একজন ব্যক্তি ইতিমধ্যেই ফেসবুকে আমরা মন্তব্য দেখেছি, টক শোতে মন্তব্য দেখেছি, যেগুলা ব্যথিত করেছে বহু মানুষকে, যদিও তিনি এটার জন্য দুঃখ প্রকাশ করেছেন। রাজনৈতিক একটি সংগঠনকে যেভাবে তিনি মিন করেছিলেন বা যে মিন করে বক্তব্য দিয়েছিলেন সেজন্য দুঃখ প্রকাশ করেছেন। তো সবকিছু মিলেই একটি পরিস্থিতি এমনভাবে যাচ্ছে যে এই পরিস্থিতিটা আসলে আমাদের বাংলাদেশের জন্য আগামী দিনের জন্য একটা কঠিন সময় অপেক্ষা করছে। এই ছাত্র জনতা কোন দিকে কতটুকু সফল হবে সেটা নির্ণয় করবে বাংলাদেশের সাধারণ জনগণ এবং নির্ণয় করবে তাদের আদর্শিক জায়গাটা। তবে এতটুকু আমি পরামর্শ দিয়ে যেতে পারি, আপনি যে দলই করেন না কেন, যে আদর্শই করেন না কেন, এদেশে আইডিওলজি অন্যতম একটি ফ্যাক্ট। চোখের সামনে দেখেন বহু রাজনৈতিক দল আছে যাদের বিভিন্ন বয়স 30 বছর, কিন্তু এখন 30 জন মানুষও নাই। এর কারণ কি? কারণ তারা প্রগতির কথা বলে ধর্মটাকে ভিন্ন দিকে ট্যাগ লাগিয়ে ভিন্ন জায়গায় রেখে দিতে চায়, এবং এটা করতে গিয়ে সাধারণ মানুষদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নেই। আপনি উদার হতে সমস্যা নেই, আপনি মুক্ত চিন্তার মানুষ, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি মুক্ত চিন্তার অর্থ যেন এমন হয় যে মুক্ত মানে সবাই আপনার কাছে মুক্ত। এখন যাতে এখানে দাড়িওয়ালা টুপিওয়ালা ব্র্যাকেটে পড়ে না যায়, এখানে একজন লোক ইসলামপন্থী চিন্তা চেতনা লালন করে সে ব্র্যাকেটে পড়ে না যায়, যেটা আমাদের এই এনসিপি গঠনের শুরুতেও অনেকের কাছে হয়তো আমরা শুনেছি, আমরা জানি না সত্য মিথ্যা, যে অনেক ক্ষেত্রে অনেক রাজনৈতিক দলগুলোকে ট্যাগ লাগিয়ে তাদের নেতাকর্মীগুলোকে ভিন্নভাবে সাইট আপ করা হয়েছে বা পাশে ঠেলে দেওয়া হয়েছে। এই যে এক ধরনের চিন্তা, এই চিন্তার কারণে এই সব জায়গায় ভাঙন তৈরি হবে, পরিস্থিতি ভালো থাকবে না, একে অপরের কাদা ছড়াছড়ি হবে এবং একটা পর্যায়ে গিয়ে সবাই দুর্বল জায়গায় অবস্থান করবে। আবার এটাও না যে বাংলাদেশে আপনি এমন আদর্শ গঠন করবেন যেটার কারণে আপনি সার্বজনীনতা হারাবেন না। আপনি সার্বজনীনতা রক্ষা করতেই আপনাকে এই ডানপন্থী, ইসলামপন্থী, ধর্মভিত্তিক মানুষগুলোকেও স্থান দিয়ে প্রমাণ করতে হবে যে আপনি সবার। এখন আমাদের এই যে দন্যতা বাংলাদেশের রাজনীতিতে আছে, একটু ডান হলেই তাকে কোণঠাসা করা, তাকে নিলে বিদেশ কিভাবে বলবে, অন্য দেশ কিভাবে বলবে, এই কারণেই আপনারা জাগতে পারেন না। আমি নতুন রাজনৈতিক দল আরেকটি যারা আসবেন আপনাদের প্রতিও একই নসিহত, আপনারা কিভাবে আগামী রাজনীতি করবেন, আপনারা এনসিপির মতাদর্শ অনুসরণ করবেন নাকি সম্পূর্ণ ভিন্ন প্ল্যাটফর্ম গঠন করবেন, নাকি আপনারা করার পরে আরও একটা নতুন কিছু আসবে, সেটা জনগণ দেখবে। তবে আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা করে আপনাদের পথ চলা অত্যন্ত জরুরি, এবং এই বাংলাদেশের রাজনীতিতে আপনারা যদি টিকে থাকতে চান তাহলে সার্বজনীন যে চিন্তা সেটাকে যাতে কোনো অবস্থায় কোণঠাসা না করেন, তাহলেই হয়তো জনতার প্রত্যাশা আপনাদের প্রতি থাকতে পারে, এবং সেই প্রত্যাশাই আপনাদের প্রতি রইল। আল্লাহ হাফেজ। বাংলাদেশে ঘটনা ঘটেই চলছে। এদিকে খবর পেলাম যে খুব সম্প্রতি উপদেষ্টা পরিষদের মিটিং এ একটি আলোচনা হয়েছে যে তারা এখন ক্ষমতা হারানোর ভয়ে আতঙ্কিত, এবং সেখানে আলোচনাটা ছিল এরকম, যদি আওয়ামী লীগ কোনোভাবে ফিরে আসে এবং যদি ক্ষমতায় আসে তাহলে তাদের সবাইকে ফাঁসিতে ঝোলানো হবে। এই ফাঁসির আতঙ্ক তাদের মধ্যে ঢুকে গেছে, এবং আপনারা খেয়াল করেছেন যে বেশ কিছুদিন আগে একজন এনসিপির এখন নেতা, আগের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কিন্তু এই ঝোলার কথা বলেছিলেন, এবং একদম রিসেন্টলি সার্জিস আলম তিনিও বলেছেন তাদের আসলে যেদিকেই তারা যাক তাদের ঝুলতে হবে। অর্থাৎ এই যে
একটা আতঙ্ক, প্রস্থানের আতঙ্ক, এবং আতঙ্কের পরে ধরা পড়লে ফাঁসিতে ঝুলতে হবে এরকম একটা আতঙ্ক তাদের পেয়ে বসেছে। এই কেন পেয়ে বসেছে বা কি জানি না। সংবিধান তারা লঙ্ঘন করেছে, বেআইনিভাবে দেশের ক্ষমতা দখল করেছে, অবৈধ, এবং সেটি অবশ্যই মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। কিন্তু ক্ষমতা দখলের সময় তাদের খেয়াল ছিল না, কিন্তু এখন তারা এটা খুব টের পাচ্ছে এবং তাদের মধ্যে ভীষণ ভীতি কাজ করছে। এই অবস্থায় গতকাল সেনাপ্রধান এই ডক্টর ইউনূসের সাথে দেখা করেছেন, অনেকদিন পরে তাদের দেখা সাক্ষাৎ হলো। তো এখানে অনেকেই জানতে চেয়েছেন বা খুব আগ্রহী যে তাদের মধ্যে আলোচনাটা কি হয়েছে। আমি খবরটা পেয়েছি। এখানে একটা জিনিস, আপনি জেনারেল ওয়াকারের অনেক সমালোচনা করতে পারবেন, কিন্তু তিনি ব্যক্তিগতভাবে যখন কারোর সাথে কথা বলেন বা তার আচরণ, তিনি অত্যন্ত মার্জিত এবং খুব ভদ্র একটা ছেলে যাকে বলে। তো অত্যন্ত মার্জিত স্বভাবের একজন জেনারেল। রাজনৈতিকভাবে তার যে পারফরমেন্সই হোক বা অন্যভাবে হোক, তো তিনি খুব ভদ্রভাবে ডক্টর ইউনূসকে কিছু কথা বলেছেন। তিনি বলেছেন যে ডক্টর ইউনূসকে বলেছেন যে স্যার, বর্তমানে বাংলাদেশের কি অবস্থা এটা আপনি খুব ভালো জানেন, এবং বাংলাদেশের ব্যাপারে আমেরিকার কি অবস্থান সেটাও আপনি ভালো জানেন। এবং তিনি ডক্টর ইউনূসকে স্মরণ করিয়ে দেন যে কিভাবে কোন পদ্ধতিতে তিনি ক্ষমতায় এসেছেন, এবং তিনি বলেছেন যে যেভাবে তিনি আমেরিকার সহায়তা নিয়ে ক্ষমতায় এসেছিলেন সেই বাস্তবতা এখন আর বিরাজ করছে না, এখন পরিস্থিতি বদলে গেছে। এবং ডক্টর ইউনূসকে বলেছেন যে তিনি যে কোনো সময়ে নির্দেশনা পাবেন এবং সেই নির্দেশনা অনুযায়ী তাকে হয়তো তখন কাজ করতে হবে। এবং ডক্টর ইউনূসকে জেনারেল ওয়াকার সতর্ক করে দিয়েছেন যে বাংলাদেশে বর্তমানে এই যে জঙ্গিবাদের উত্থান, আইন শৃঙ্খলাহীনতা, এই যে ঘটনাগুলো ঘটছে, এটা দেশের বাইরে কিন্তু খুব নেগেটিভ একটা ধারণা তার সম্পর্কে যাচ্ছে। এবং তিনি যেহেতু একজন নোবেল লরিয়েট, বিশ্বের অনেকের সাথেই তার যোগাযোগ আছে, তিনি একটা গ্লোবাল ফিগার, সুতরাং জেনারেল ওয়াকার তাকে সব মনে করিয়ে বলেছে যে দেশ যদি এইভাবে চলে তাহলে হয়তো বাংলাদেশের পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে। এবং জেনারেল ওয়াকার বলেছেন যে আমি আপনাকে স্মরণ করিয়ে দিলাম, আমি আপনাকে সতর্ক করে গেলাম, বাকিটা আপনি যেটা ভালো মনে করেন সেভাবেই করবেন। তো জেনারেল ওয়াকারের পক্ষ থেকে আসলে ডক্টর ইউনূসকে একটা মোটামুটি ওয়ার্নিং ধরনের ভদ্র ভাষায় দেওয়া হয়েছে, টু গেট রেডি ফর এনি ইনস্ট্রাকশন দ্যাট মে কাম টু হিম। কারণ তিনি তো একটা মেটিকুলাসলি ডিজাইন ষড়যন্ত্রের মধ্য দিয়েই ক্ষমতা এসেছেন। তো এটাই, দ্যাট ওয়াজ নট দ্য ফাইনাল থিং। এবং বাংলাদেশের রিসেন্টলি যে ঘটনাটা ঘটছে, তুলসী গ্যাবার্ডের কিছু মন্তব্য নিয়ে বাংলাদেশ যেভাবে খুব বালখিল্য ভাবে যেভাবে রিয়াক্ট করেছেন, যে ইমিডিয়েট একটা প্রেস রিলিজ দিয়েছেন প্রেস উইং এর মাধ্যমে, সেটা খুবই ইম্যাচিউর একটা স্টেপ ছিল। তারপরে আবার তার প্রতিবাদে হিজবুত তাহরির মিছিল করেছে, যে হিজবুত তাহরি সারা পৃথিবীর অধিকাংশ দেশে, রাশিয়া, ইউকে, বড় বড় দেশ, এমনকি পাকিস্তানেও যেটা নিষিদ্ধ, এবং মিডিল ইস্টের 3টা মাত্র দেশ ছাড়া বাকি দেশে হিজবুত তাহরি কিন্তু নিষিদ্ধ, বাংলাদেশেও নিষিদ্ধ। কিন্তু সেই হিজবুত তাহরি একটি জঙ্গি সংগঠন, সন্ত্রাসী মৌলবাদী সংগঠন, তারা যেভাবে বাড়ছে এবং ডক্টর ইউনূস তাদের যেভাবে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, এটাও পৃথিবীতে কিন্তু খুব ভালো মেসেজ দিচ্ছে না। এবং তুলসী গ্যাবার্ড যেটা বলেছেন, এটা তুলসী গ্যাবার্ডের ব্যক্তিগত কোনো কমেন্টস না, এটা আমেরিকার অবস্থান, এটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের একটা অবস্থান। কিন্তু যেভাবে এইটাকে নিয়ে ট্রল করছে, এবং একজন দেখলাম এবি পার্টির একজন বলছে যে তুলসী গ্যাবার্ড একটা ধান্দাবাজ। তো ব্যাপারটা এমন হয়েছে যে এটা আর রাজনৈতিক পর্যায়ে না নিয়ে একেবারে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে, এবং এইটার যে কি প্রতিদান আসতে পারে সেটা ভাবতেই আমাদের মানে আমি ব্যক্তিগতভাবে আমি খুবই আটকে উঠছি যে আসলে কি করছে। তো অনেকেই যারা জানতে চেয়েছিলেন জেনারেল ওয়াকারের সাথে কি কথা হয়েছে, আমার সোর্স একদম কনফার্ম করেছে দিস ওয়াজ দ্যাট ডিসকাশনস। এবং পাশাপাশি যে এই যে ইউনূস শিবিরের একটা আতঙ্ক, কখন তাদের মানে চলে যেতে হয়, চলে যাওয়া তো একটা ভালো কথা, কিন্তু ধরা পড়লে কি হবে, ফাঁসিতে ঝুলতে শেখ হবে। হাসিনার নামে মামলা থাকায় নির্বাচনে অংশ নিতে পারবেন না তিনি। তবে শেখ হাসিনা নির্বাচনে অংশ নিতে না পারলেও নির্বাচনে অংশ নেবে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। গতকাল আন্তর্জাতিক বার্তা সংস্থা টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। তবে কি শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের হাত ধরেই আবারও ক্ষমতায় ফিরছে আওয়ামী লীগ? বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। ছাত্র জনতার তীব্র গণঅভ্যুত্থানে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিলেও পিছু ছাড়েনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিগত 17 বছর ধরে করা সকল দুর্নীতি এবং গুম-খুনের অভিযোগ উঠেছিল শেখ হাসিনার নামে। অভিযোগের পাশাপাশি করা হয়েছে 100টিরও বেশি হত্যা মামলা। তবে শেখ হাসিনার নামে একাধিক মামলা থাকলেও কোনো মামলা নেই শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে। যেহেতু আন্তর্জাতিক সংবিধান অনুযায়ী কোনো দেশের রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সুযোগ নেই, সেহেতু কোনো বাধা ছাড়াই নির্বাচনে অংশগ্রহণ করবে আওয়ামী লীগ। আর আওয়ামী লীগকে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে।
শাহাদাত রিফাত, নিউজ ডেস্ক। তো প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন, ভিডিওটি দেখে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করি সারা দেশে যে পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা পাই সেগুলো আপনার মাঝে বিভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করি। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নাই। অবশ্যই ভালো লাগবে, অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এরকম চলা করতে সবার আগে পেতে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।